হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের দেখতে ভালো লাগবে, সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। বাটির মধ্যে তো দেখলেই পেঁয়াজ কেটে রাখা ছিল, কিছু পেঁয়াজের বড় বড় টুকরো ছিল আর কিছু পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কাটা ছিল, সাথে রসুনও ছাড়িয়ে রাখা ছিল। তো বড় সাইজের পেঁয়াজের টুকরোগুলো আর রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর হ্যাঁ, সাথে কিছুটা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এবারে দিচ্ছি আদা বাটা। তোমরা হয়তো ভাববে যে আদাটা এরকম হলুদ হলুদ কেন, তো আদার সাথে না কাঁচা হলুদ বেটে রাখা ছিল, যার জন্য একটু হলদেটে লাগছে দেখতে। এবারে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে মা টক দই দিয়ে মিক্সড করে দিয়েছে। এর মধ্যে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা আর 2 পলা সর্ষের তেল দিলাম। এখানে না 1 কেজি মাংস ছিল, সেই অনুযায়ী আমার মনে হলো 2 পলা সর্ষের তেল দিলে ঠিকঠাক হবে। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম আর অল্প একটু হলুদ গুঁড়োও দিলাম। এইবারে যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। বাস, আর তো কিছু দেওয়ার নেই। মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই ভালো হয়, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, তাই 1 ঘন্টাই রেখেছিলাম ম্যারিনেট করে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা কিন্তু আমার না, রেসিপিটা মায়ের। মা অনেকদিন ধরেই বলছিল গোলবাড়ি স্টাইলে কষা চিকেন বানাবে। ইউটিউবেই দেখেছে রেসিপি। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসতে সবকিছু দিলেও নুনটা দিতে একদমই ভুলে গেছিলাম, তাই ম্যারিনেট করার পরে নুনটা দিয়ে দিলাম। এইবারে এটাকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম বেরেস্তা বানানোর জন্য। এই যে সরু সরু করে পেঁয়াজগুলো কেটে রাখা ছিল, এটা বেরেস্তার জন্যই কাটা হয়েছে। যদিও ছাঁকা তেলে বেরেস্তাটা বেশি ভালো ভাজা হয়, বাট আমি একটু অল্প তেলের মধ্যে দিয়েই ভাজছি। এই যে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এর মধ্যেও একটু কালচে কালচে হয়ে গেছে। আশা করছি এটাতে খুব একটা অসুবিধা হবে না। তো তেলটা ভালোভাবে ছেঁকে নিয়ে তোলার চেষ্টা করছিলাম, বাট বারবার ওই স্লিপ কেটে যাচ্ছিল। তো এটাকে একবারে মিক্সির মধ্যেই দিয়ে দেব। পেঁয়াজটা তো এখন প্রচণ্ড গরম আছে, তাই এখন তো পেস্ট করা যাবে না, এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হোক, তারপরে পেস্ট করে নেব। A few moments later. কিছুক্ষণ গিয়ে উঠোনে বসেছিলাম, ততক্ষণে বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে। তাই ভাবলাম যে গিয়ে বেরেস্তাটা পেস্ট করে আসি। এটা একটা মোটামুটি পেস্ট হয়েছে, কারণ পরিমাণটা একটু কম হয়ে গেছিল। একটা মিনিমাম পরিমাণ হলে তারপরে তো ভালো পেস্ট হয়। যাই হোক, এটা দিয়ে কাজ চালিয়ে নেব। এখনো 1 ঘন্টা হয়নি, তাই আবারও চলে এলাম উঠোনে। এই দেখো, মা কয়েকদিন আগে গাছ বসাচ্ছিল না, তো সেই গাছগুলোই কিরকম কি হয়েছে না হয়েছে চলো এক ঝলক তোমাদের সাথে একটু শেয়ার করি। তো লাল ধনের বীজ ছড়িয়েছিল মাটির মধ্যে, আর সেখান থেকেই ধনে গাছ বেরিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। তো আমার বিয়েতে যে হাঁড়িগুলোতে মিষ্টি এসেছিল, সেই হাঁড়িতেই এই গাছগুলো বসিয়েছে। আমার তো দারুণ সুন্দর লাগছে দেখতে। হলুদ গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে, আর এই গাছটা তো একটা ছোট্ট কাপের মধ্যে লাগানো হয়েছে, আর এর মধ্যে ছোট্ট ছোট্ট ফুলও হয়। তবে ওই গাছটার যে কি নাম সেটা আমার জানা নেই। একটা লালচে টাইপের গাঁদা গাছ লাগানো হয়েছে। এই চন্দ্রমল্লিকার গাছটা না ফুল সমেতই কেনা হয়েছিল, তো এখনো অবধি আর কি ফুল রয়েছে। আর এই গাছটা মনে আছে তোমাদের, আমি নিয়ে এসেছিলাম পিটুনিয়া গাছ দুটো, একদম ছোট্ট ছোট্ট, সেগুলোই একটুখানি চোখ মেলে তাকিয়েছে। এই চন্দ্রমল্লিকা দুটো আমি নিয়ে এসেছিলাম। আর এই চন্দ্রমল্লিকাটা আর এর পাশে যে গ্যাজিনিয়াটা রয়েছে, এই দুটো আমাদের পাশের বাড়ির এক কাকা দিয়েছে। এই বেবি ডল গাছটাও আগের থেকে অল্প একটু বড় হয়েছে। হাঁড়ির মধ্যেও দুটো বেবি ডল গাছই লাগানো রয়েছে, তবে কবে যে ফুল হবে তা আমি জানি না। বাজারে অনেক মাছি গাঁদার গাছ খুঁজেছিলাম, প্রায় 4-5 জায়গায়, কিন্তু কোথাও পাইনি। পাড়াতে বিক্রি করতে এসেছিল একজন, সেখান থেকেই নিয়েছে ওই মাছি গাঁদার গাছটা। তবে ওটাতে মাছি গাঁদা হবে নাকি জানি না, হলে তখন তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আরো একটা গাঁদা ফুলের গাছ আর চন্দ্রমল্লিকার গাছ রয়েছে। চন্দ্রমল্লিকাটাতে একটা কুঁড়িও এসেছে। এদিকে 2-একটা গাঁদা ফুলের গাছ রয়েছে, যার মধ্যে কুঁড়ি এসেছে, তবে এখনো ফুল ফোটেনি। এটা তো ক্যালেন্ডুলা গাছ,
তো আমাদের শীতের ফুল বাগান তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো মা একটা ইউনিক জিনিস করেছে সেটাই শেয়ার করি। এই দেখো, ঝুড়ির মধ্যে লাল ধনের বীজ ছড়িয়েছে আর সেখান থেকে অঙ্কুর বেরিয়েছে, মানে এখানেও ধনে গাছ হবে। তো দেখো ঝুড়িটা তুলছি, তলা দিয়ে কি সুন্দর শেকড় বেরিয়েছে। ওই লাল বাটিটার মধ্যে শুধুমাত্র জলই আছে, এই দেখো শেকড়গুলো বেরিয়েছে। আর দেখো এই বাটিটার মধ্যে শুধু জল আছে, এই জলটা মাঝে মাঝে পাল্টাতে হয়। এই ধনে গাছটা কতটা সুন্দর হবে সেটা আমি তোমাদের সাথে আর কিছুদিন পরেই শেয়ার করব। দেখো 1 ঘন্টা হয়েও গেছে, চলে এলাম রান্নাঘরে। ফোড়নের জন্য মা সমস্ত কিছু রেডি করেই রেখেছে। কড়াইটা সবে জ্বালিয়েছি, তেলটা এখনো গরম হয়নি, বাট ওর মধ্যেই আমি তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়নে আরো অনেক কিছুই দেব, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ। এই যে এবারে বড় এলাচটা দেবো। মা বড় এলাচটা ফাটিয়ে দিয়েছে যাতে তেলের মধ্যে গিয়ে বড় এলাচটা ফেটে না যায়। এবারে লবঙ্গ, ছোট এলাচ, দারুচিনি সবগুলি একে একে দিয়ে দেবো। তেলটা তো খুব একটা গরম হয়নি, তাও ফোড়নগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু খড়ে যাক, তারপরে চিনিটা দেবো। শীতকাল তো, তাই রান্নাঘরের জানলাটা বন্ধই থাকে, এর জন্য রান্নাঘরটা প্রচন্ড অন্ধকার লাগে, কিন্তু কিছুই করার নেই, খুব ঠান্ডা আসে জানলা দিয়ে। রান্না হচ্ছে বলে নিচের পাটটা খুলে রেখেছি। ফোড়নটা তেলের মধ্যে খড়ে গেছে, তাই একটুখানি উল্টে পাল্টে নিলাম। এবারে চিনিটা দিয়ে দেবো তেলের মধ্যে। চিনিটাকে একবারে গলিয়ে ক্যারামেলের মতো করে নেব, তবে ফোড়নটা যাতে খুব বেশি খড়ে না যায় তাই আমি একটু তেল থেকে তুলে রাখছিলাম, কারণ চিনিটা গলতে একটু সময় তো লাগবেই। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এইবারে তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তবে জানো তো, চিকেন রান্না করতে এক্সট্রা কোনো জল লাগবে না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই চিকেনটা রান্না হবে। চিকেনটা যেহেতু গোলবাড়ি স্টাইলের কষা চিকেন রান্না হচ্ছে, তাই এর মধ্যে তো আলু দেওয়া হয়নি। গোলবাড়ির কষা চিকেনের যেটা স্পেশালিটি, যে একটা কালচে ভাব আসে, বাড়ির রান্নায় কালচে ভাব কতটা আসবে আমি জানি না। তো চিকেনটা কষতে এখন অনেকটাই সময় লাগবে, মোটামুটি 15-20 মিনিট তো লাগবেই। ততক্ষণে আমি স্নানটা সেরে চলে আসি। A few moments later. স্নান করে তো চলে এসেছি, শ্যাম্পু করলাম আজকে, চুল পরে শুকাবো। প্রচন্ড ভালো স্মেল আসছিল উপরে, তাই আবারও চলে এলাম রান্নাঘরে। তো দেখলাম এসে যে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। মা মাঝখানে একবার চিকেনটা নাড়িয়ে দিয়েছিল, নয়তো তলায় ধরে যেত। এবারে ওই যে বেরেস্তার পেস্টটা করে রাখলাম, এই পেস্টটা দিয়ে দেব। চিকেনটা ওই 40% কুক হয়েছে, এবারে বেরেস্তার পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ কষানো হবে, তারপরে আমি চায়ের লিকারটা অ্যাড করব। চায়ের লিকারের জন্য এই ডেকচিটাতে মিডিয়াম সাইজের কাপে 1 কাপ জল নেওয়া হয়েছে। এর মধ্যে ওই 2 চামচ চা পাতা দেওয়া হয়েছে। চা পাতাটা না পাতা চা, কোনো রকম কোনো ফ্লেভার নেই চা পাতাটাতে। তো আমি এর মধ্যে রোদেতে এলাম বসতে, 1 ঝুড়ি মটরশুঁটি নিয়ে। কাল হবে মটরশুঁটির কচুরি, তার জন্যেই আমি এগুলো একটু ছাড়িয়ে রাখবো। তো এর মধ্যেই মা আমাকে ডাকলো, বললো চা পাতাটা ফোটাবো, তো তুমি একবার আসো। তো আমি আসলাম, চা পাতাটা ওই 2 থেকে 3 মিনিট গ্যাস বাড়িয়ে ফোটানো হলো। জাস্ট ফুটে গিয়ে একটু লিকারটা বেরিয়ে গেল, দেন এখান থেকেই ডাইরেক্ট একদম মাংসর মধ্যে ছেঁকে দিয়ে দেওয়া হয়েছে। মাংসটা তো খুব ভালোভাবে কষানো হয়েছে, তাছাড়াও মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। তো এখন চা পাতাটা দেওয়া হচ্ছে, চা পাতা দিয়ে ওই 7 থেকে 10 মিনিট মতো ফোটানো হবে। আর তারপরেই আমাদের গোলবাড়ি স্টাইলের চিকেন কষা একদম রেডি হয়ে যাবে। ছোড়দা ভাই এসছে, ছোড়দা ভাই নতুন গাড়ি কিনেছে, তো ঠাকুমকে ঘুরতে নিয়ে যাবে নতুন গাড়ি করে। হ্যালো, আসো আসো, ঠাকুম এখনো রেডি হয়নি। ফ্ল্যাশটা জ্বলছিল, আসলে রোহানি ভিডিও শুট করছিলাম আর কি। আসবে না ভিতরে? রবিবার কটায় শো? হ্যাঁ, এই দেখো, দেখেছো দেখেছো, তুমি আবার ধরতে বললে আমাকে। ভালো করে ধরো, জয় ধরো না, ঠাকুমে ভালো ধরার জায়গা পেয়েছে তো। টাটা।
দেখো দেখো আমাদের গোলবাড়ি স্টাইলের চিকেন কষা একদম রেডি। বাট ইউটিউবের ভিডিওতে যতটা পরিমাণ কালচে কালচে ভাব থাকে আমাদের বাড়ির রান্নায় অতটাও হয়নি। এবার দেখা যাক জমে গিয়ে ও বেলাতে কেমন দেখতে লাগে। তো মা এখানে আদা লঙ্কা মটরশুঁটি নিয়ে বসবে আর কি, এগুলো সব পেস্ট বানাবে। আর এইদিকে মটরশুঁটিটা রাখা রয়েছে এইটা নবান্নর জন্য। তো নবান্নর ব্লগ কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই ব্লগটা আমি বানিয়েছি নবান্নর আগে। রোদে বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, তখনই চুলটা শুকিয়ে গেছে, বাট চুলটা আমার আঁচড়ানো হয়নি। তো এখন 2:30টা বাজছে, এখন চুলটা আঁচড়া নিচ্ছি। এবারে সিরাম অ্যাপ্লাই করব। যদিও ভিজে চুলে সিরাম লাগানোটা ভালো আমি জানি, বাট আজকে লাগানো হয়নি, তাই এই শুকনো চুলেই সিরামটা লাগাচ্ছি। মামা আর্থের এই সিরামটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই আর নতুন করে শেয়ার করছি না। এই সিরামটা আমার বেশ ভালো লাগে আর স্মেলটাও প্রচন্ড সুন্দর। সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবারে মুখেতে এই মলমটা লাগাবো। আমার স্কিনে যে পিম্পল হয়েছিল, তো ডাক্তার আমাকে এই মলমটা দিয়েছিল পিম্পলের উপর লাগানোর জন্য। এখন পিম্পল কমে গেছে, বাট দাগগুলো রয়ে গেছে। এখন ওই দাগের উপরেই মলমটা অ্যাপ্লাই করি যাতে দাগগুলো কমে যায়। শীত পড়াতে বেবি লিপসের এই লিপ বামটা কিনেছি, এটা লাগানোর পর অনেকক্ষণ স্টে করে। আমি বায়োটেকের একটা লিপ বাম ইউজ করতাম, ওইটা না গ্রীষ্মকালের জন্যই ভালো, ওটা শীতকালের জন্য একদমই ভালো নয়, কারণ বেশিক্ষণ স্টে করে না। এইসব করতে করতে আমার 2:40 বেজে গেল। এবারে ডায়েরি পেন আর স্পিকারটা নিয়ে বসবো, কারণ কিছু লেখালেখি করার আছে, আর তারপর তো আমি এডিটও করব। আমি রাতেতেই এডিট করতে বেশি পছন্দ করি, বাট শীত পড়াতে রাতের দিকে আর এডিট করছি না। এখন রাতের দিকে একটা অন্য অ্যাডিকশন হয়েছে, সেটা আমি তোমাদের সাথে রাতেই শেয়ার করব। তো এখন দুপুরবেলাতেই ম্যাক্সিমাম এডিটের কাজটা করে নিই। সন্ধেবেলায় নিচে এসেছিলাম, মা ঠাকুম সন্ধেবেলা টিভি দেখে, তো আমিও একটু টিভি দেখি। তো টিভিটা আজকে চলছিল না, কি জানি কি হয়ে গেছিল, তাই ছোটদা ভাই এসেছিল টিভির সেটিংসটা ঠিক করে দেওয়ার জন্য। ডিনার টাইম হয়ে গেছে, চিকেনটা বসিয়েছি গরম করতে। সেই রকম কালচে ভাবটা হয়নি, তাই ভাবছি নেক্সট টাইম যখন গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রান্না হবে তখন লোহার কড়াইতে রান্না করতে হবে। এমনিতে কিন্তু ভীষণই টেস্টফুল হয়েছিল, বাট একটু বেশি ঝাল হয়ে গেছিল। আফটার ডিনার উপরে আসার পর আমার প্রথম কাজ হলো জয়ের ল্যাপটপটা নিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করা। ইউটিউবের এই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি, বাট একটু লেট আপডেট হয়। ওই 10:30 থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করে দিই। আর তারপরে এখন যেটা নতুন অ্যাডিকশন হয়েছে সেটা হলো অ্যামাজন প্রাইমটা খুলি। এখন লুটেরাটা দেখছি, এই যে আগের দিনে কিছুটা দেখেছি, আজ কিছুটা দেখবো। ওই আধ ঘন্টা 1 ঘন্টা এরকম দেখি, দেন শুয়ে পড়ি। আর কিছুদিন আগে আমরা মহাব্বতে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বাংলায় ছদ্মবেশী, সাউথের একটা মুভি লাকি ভাস্কর, এই সবগুলো কমপ্লিট করেছি। এছাড়াও আরো কিছু কিছু মুভি দেখেছি। এনিওয়েজ, তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।